হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা দেখবো আমাদের জিকে রিভিশন সিরিজের পার্ট 15। অলরেডি পার্ট 14 পর্যন্ত আমরা চ্যানেলে কভার করে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো, প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে চ্যানেলের। প্লেলিস্টে গিয়ে পুরো ভিডিওগুলো একবার দেখে নিও। তোমাদের আপকামিং যে WBCS প্রিলিমিনারি এক্সাম হবে, WBPSCর মিসলেনিয়াস এক্সাম, সমস্ত এক্সামের জন্য এগুলো খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবও করে নিও। ঠিক আছে, এরকম অনেক সিরিজ তোমাদের জন্য ফিউচারে এই চ্যানেলে আসবে। নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। ঠিক আছে, পূর্বে হর্ষবর্ধনের রাজধানী ছিল থানেশ্বর, মানে প্রথমে থানেশ্বর ছিল, পরে চেঞ্জ করে সেটা হর্ষবর্ধন কোথায় নিয়ে যায়? কনৌজে স্থানান্তরিত করেন। ঠিক আছে, তার সময়কালে, হর্ষবর্ধনের সময়কালে কে ভারতে এসেছিল? হিউয়েন সাং। হিউয়েন সাং। হিউয়েন সাং এর লেখা গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আর হর্ষবর্ধনের লেখা গ্রন্থের নাম হচ্ছে, তিনি নাটক লিখেছিল যেগুলো গ্রন্থ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। নাগানন্দ, এই তিনটে নাটক হচ্ছে হর্ষবর্ধনের লেখা ইম্পর্টেন্ট। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। ঠিক আছে, হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, এবং বাণভট্টের লেখা গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম আমরা প্রত্যেকটা কোশ্চেনই ডিটেলসে কভার করব। নেক্সট 50টা কোশ্চেন, এতে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি সব কিছুর উপর ওভারঅল প্রিপারেশন তোমার কেমন আছে। তোমরা 50টা কোশ্চেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন আছে। তোমরা যদি সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চ্যানেলে যাবে, প্লেলিস্টে দেখবে সমস্ত ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে, প্লেলিস্ট থেকে দেখে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বৌদ্ধ ধর্মের প্রথম সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ ধর্মের প্রথম সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর রাইট অ্যান্সার হচ্ছে রাজগৃহ। রাজগৃহতে 483 খ্রিস্টপূর্বাব্দে 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যুর ঠিক পরে অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়, অজাতশত্রু হচ্ছে ইম্পর্টেন্ট, কার পৃষ্ঠপোষকতায় ছিল? অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় এবং মহাকশ্যপের সভাপতিত্বে। সভাপতি কে ছিল? মহাকশ্যপ। এবং সপ্তপর্ণী গুহায় এটি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই সঙ্গীতেতেই বুদ্ধের বাণীগুলিকে সূত্রপিটক এবং বিনয় পিটক গ্রন্থে সংকলিত করা হয়। ঠিক আছে, সভাপতি কে ছিল? মহাকাশ্যপ, এবং পৃষ্ঠপোষক কে ছিল? ছিল অজাতশত্রু। কটা বৌদ্ধ সংগীতি হয়েছিল আমাদের হিস্ট্রিতে বৌদ্ধ সংগীতি হয়েছে 4বার। ঠিক আছে, প্রথমটা আমরা দেখলাম। দ্বিতীয় কবে হয়েছিল? সেকেন্ড হয়েছিল হচ্ছে বৈশালীতে। থার্ড হয়েছিল পাটলিপুত্র। এবং ফোর্থ হয়েছিল কাশ্মীরে বা কুণ্ডলবন। ঠিক আছে, এই সবকটা বৌদ্ধ সংগীতই তোমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট, দেখে নেবে এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, ইলোরা গুহাচিত্রে কোন রাজবংশের আমলে তৈরি? ইলোরা গুহাচিত্র কোন রাজবংশের আমলে তৈরি? তো এর উত্তর হচ্ছে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি হচ্ছে ইলোরা গ্রহচিত্র। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের কোথায়? ঔরঙ্গাবাদে অবস্থিত হচ্ছে ইলোরার গুহচিত্র। এই গুহাগুলি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের অপূর্ব নিদর্শন, এবং রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এখানকার বিখ্যাত এক শিলা কৈলাসনাথ মন্দির তৈরি করেছিল। ঠিক আছে, প্রথম কৃষ্ণ কি তৈরি করেছিল? কৈলাসনাথ মন্দির। প্রথম কৃষ্ণ তৈরি করেছিলেন কৈলাসনাথ মন্দির। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কৈলাসনাথ মন্দির তৈরি করেছিল প্রথম কৃষ্ণ, এবং এটি হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, অজন্তাকে তৈরি করেছিল? অজন্তা এবং ইলোরা গৃহচিত্র যে বলে, অজন্তার গুহাচিত্র, অজন্তা মেনলি তৈরি করেছিল বাগটক বংশের রাজারা। ইলোরা গুহাচিত্র তৈরি করেছিল রাষ্ট্রকূট বংশের রাজারা। ঠিক আছে, এবং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মন্দির হচ্ছে কৈলাস মন্দির। এটা হচ্ছে গুহা নাম্বার 16 নম্বর গুহায় তৈরি, এবং এটি হচ্ছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের দ্বারা তৈরি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটি কার লেখা?
ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখা হচ্ছে সুভাষচন্দ্র বসুর। এই বইটিতে 1920 থেকে 1942 পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিশেষ করে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল এবং তিনি এই বইটির রচয়িতা। ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে। এবং ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা হচ্ছে ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট বই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটি লেখা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের। মৌলানা আবুল কালাম আজাদের লেখা কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম দেখে নাও এই প্রেক্ষাপটেই, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, ঠিক আছে, মহাত্মা গান্ধীর লেখা। এটা অরিজিনালি গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। তো ইন্ডিয়ান স্ট্রাগল বইটার লেখক হচ্ছে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। তিনি 1939 সালে কী দল তৈরি করেছিল? ফরওয়ার্ড ব্লক, এটা ইম্পর্টেন্ট। এবং 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ তিনি জয়েন করেছিল। আজাদ হিন্দ ফৌজ কিন্তু নেতাজি তৈরি করেনি। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল হচ্ছে মোহন সিং। তিনি গিয়ে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জয়েন করেছিল, ঠিক আছে। এবং 1939 সালে কেন তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলো? 1939 সালে যে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতি হন এবং কাকে হারিয়ে হয়েছিল? পট্টবি সীতারামাইয়াকে ছিল গান্ধীজির মনোনীত প্রার্থী, ঠিক আছে। গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারিয়ে তিনি সভাপতি হন, কিন্তু পরে গান্ধীজির সঙ্গে মতভেদের জন্য তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, পুনা চুক্তি বা পুনা প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি বা পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয় 1932 সালে, ঠিক আছে। 1932 সালে কি হয়েছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ডের প্রতিবাদে গান্ধীজি যখন অনশনে বসলো, তখন মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনের ইয়েরাওয়াড়া জেলে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি.আর. আম্বেদকর। এই দুজনের মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল? পুনের ইয়েরাওয়াড়া জেলে, ঠিক আছে। ইয়েরাওয়াড়া জেলে এটি স্বাক্ষরিত হয়েছিল। এর গুরুত্ব কি ছিল? এখানে নাম্বার 1 হচ্ছে দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর বদলে সংরক্ষিত আসন হয়, মানে কিছু সিট দলিতদের জন্য সংরক্ষিত আসন হয়। এবং নাম্বার টু হচ্ছে এতে গান্ধীজি এবং আম্বেদকর ইন্ডিয়ায় ইলেকশনের জন্য রাজি হয়। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, লর্ড ডালহৌসি কবে সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেন? তো ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি কে চালু করেছিল? ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লর্ড ডালহৌসি। কত সালে চালু করেছিল? 1848 সালে। 1848 সালে। এবং সত্যবিলোপ নীতিতে বলছে কি, কোনো দেশীয় রাজার নিজস্ব পুত্র সন্তান না থাকলে তিনি কোনো দত্তক পুত্র নিতে পারতেন না এবং রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হতো। কোনো রাজার যদি নিজের পুত্র সন্তান না থাকে তিনি দত্তক নিতে পারতেন না, ঠিক আছে। এবং এই নীতির মাধ্যমে প্রথমে সাতারা এবং পরে ঝাঁসি, নাগপুর এবং সম্বলপুর দখল করা হয়েছিল, ঠিক আছে। এবং ঝাঁসির রানী যে যুদ্ধ হয়েছিল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলা হয়। এই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নিজস্ব কোনো পুত্র ছিল না, ঠিক আছে। তো ঝাঁসি যখন দখল করতে গেছিল, তখন ইংরেজরা যখন ঝাঁসি দখল করতে চায়, তখন ইংরেজদের মধ্যে এবং লক্ষ্মীবাইয়ের মধ্যে যে যুদ্ধ হয় তাতে ইংরেজরা জয়লাভ করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়?
বিধবা বিবাহ আইন পাশ হয় হচ্ছে 1865 সালে। ঠিক আছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবিশ্রান্ত পরিশ্রমে লর্ড ডালহৌসির আমলে এই আইনের খসড়া তৈরি হয় এবং 1856 সালে 25শে জুলাই লর্ড ক্যানিং এটা পাশ করেন। কার সময় পাশ হয়েছিল যদি জিজ্ঞেস করে, তাহলে লর্ড ক্যানিং হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই আইন প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এবং সতীদাহ প্রথা কবে রদ হয়? সতীদাহ প্রথা রদ হয় 1829, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। বিধবা বিবাহ 1856 এবং বয়ঃসম্মতি আইন পাশ হয় হচ্ছে 1891। ঠিক আছে, নেক্সট দেখো, শের শাহের আসল নাম কি ছিল? শের শাহের আসল নাম ছিল হচ্ছে ফরিদ খাঁ। ফরিদ খাঁ হচ্ছে শের শাহের আসল নাম ছিল। তিনি সুরি বংশের প্রতিষ্ঠাতা ছিল। তিনি রুপিয়া নামক রৌপ্যমুদ্রা এবং দাম নামক তাম্রমুদ্রা চালু করেছিল কে? শের শাহ। ঠিক আছে, কোথা থেকে? এবং শের শাহের উল্লেখযোগ্য অবদান হচ্ছে জিটি রোড। জিটি রোড তৈরি করতে কত বছর লেগেছিল? 5 বছর। কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ছিল হচ্ছে জিটি রোড। ঠিক আছে, কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ছিল। এবং শের শাহের সমাধি কোথায় আছে? শের শাহের সমাধি আছে হচ্ছে বিহারের সাসারামে। ঠিক আছে, তার রাজকীয় নাম ছিল হচ্ছে শের শাহ সুরি এবং আসল নাম ছিল হচ্ছে ফরিদ খাঁ। নেক্সট দেখো, কবে ভারত ছাড়ো প্রস্তাব কংগ্রেস কার্যকরী কমিটিতে গৃহীত হয়? ভারত ছাড়ো প্রস্তাব বা কুইট ইন্ডিয়া প্রস্তাব কংগ্রেসের কার্যকারী কমিটিতে গৃহীত হয় হচ্ছে 1942 সালের 8ই আগস্ট। বোম্বে গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে এই প্রস্তাব গৃহীত হয়, যেখানে গান্ধীজি ঐতিহাসিক করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাইয়ের ডাক দেন। এই ঘটনাকে কি বলা হয়? আগস্ট রেভলিউশন বা আগস্ট ক্রান্তিও বলা হয়। একে কি বলা হয়? আগস্ট রেভলিউশন বা আগস্ট ক্রান্তি। ঠিক আছে, এই সময় অরুণা আসফ আলী তেরঙ্গা পতাকা উত্তোলন করে স্মরণীয় হন। ঠিক আছে, কংগ্রেস কার্যকারী সমিতিতে গ্রহণ হয় হচ্ছে 8ই আগস্ট 1942 এবং 14ই জুলাই 1940-তে কংগ্রেস কার্যকারী সমিতির সভায় এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। ঠিক আছে, এবং অ্যাপ্লাই কবে থেকে হয়েছিল? 8ই আগস্ট 1942-তে। ঠিক আছে, নেক্সট দেখো, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে লখনৌ চুক্তি। ঠিক আছে, এই চুক্তির মাধ্যমে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে 9 বছর পর পুনর্মিলন ঘটে। 1907 সালে আমরা জানি সুরাট অধিবেশনে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে চরমপন্থী এবং একটা হচ্ছে নরমপন্থী। তো এদের আবার পুনর্মিলন ঘটেছিল হচ্ছে 1916 সালে এই চুক্তির মাধ্যমে। ঠিক আছে, অম্বিকাচরণ মজুমদার এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করেছিল। 1916 কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিল এবং হিন্দু মুসলিম ঐক্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এটি বিবেচিত হয়। এখানে এই অধিবেশনে প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে সাংবিধানিক সংস্কারের দাবি তুলেছিল। সাংবিধানিক সংস্কার মানে কনস্টিটিউশন তৈরির জন্য দাবি তুলেছিল। নেক্সট দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এর রাইট অ্যান্সার হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের শিমোগা জেলায় বারাহি নদীর ওপর অবস্থিত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, যার হাইট হচ্ছে 455 মিটার, 455 মিটার্স। ঠিক আছে, এটি কর্ণাটকের
কর্ণাটকের এবার এতটা হচ্ছে এটা, এবং কর্ণাটকের সারাবতী নদীর উপর অবস্থিত হচ্ছে যোগ জলপ্রপাত, এটাও ইম্পর্টেন্ট, যোগ জলপ্রপাতও ইম্পর্টেন্ট, বা গেটসেপ্পা জলপ্রপাত, এটি ভারতের অন্যতম বিখ্যাত এবং সোজা পতনশীল জলপ্রপাত। এবং ভারতের সর্বোচ্চ প্লাঞ্চ জলপ্রপাত যদি বলে, প্লাঞ্চ ওয়াটারফল হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট প্লাঞ্চ ওয়াটারফল হচ্ছে নোহকালিকাই ওয়াটারফল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তো পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত হচ্ছে বৈকাল হ্রদ। এটি বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, মানে মিষ্টি জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এবং জলের আয়তন বা ভলিউম অনুযায়ী এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে, আয়তনের দিক থেকে যদি বলে তখন বৃহত্তম হ্রদ হবে ক্যাসপিয়ান সাগর। তো আমাদের অ্যান্সার হচ্ছে গভীরতম বা ডিপেস্ট হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়াতে, ঠিক আছে। এর গভীরতা যদি জিজ্ঞেস করে তখন হচ্ছে 1642 মিটার, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সাথে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের এবং ভারতের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক দীর্ঘতম সীমানা শেয়ার করছে, যার দৈর্ঘ্য হচ্ছে 2217 কিলোমিটার। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশের মধ্যে টোটাল যেটা বাউন্ডারি আছে তার লিমিট, তার হচ্ছে লেন্থ হচ্ছে কত? 2217 মিটার। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক মোট সীমানার দৈর্ঘ্য হচ্ছে 4096 মিটার। মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের টোটাল তোমার বর্ডারের লেন্থ। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের টোটাল বর্ডারের লেন্থ হচ্ছে 4096 কিলোমিটার, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে হচ্ছে 2217 কিলোমিটার, ঠিক আছে। যা ভারতের অন্য কোনো রাজ্য প্রতিবেশী দেশের চেয়ে সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, জলপাইগুড়ি অ্যান্ড কোচবিহার। এই কটা জেলার সাথে, পশ্চিমবঙ্গের এই কটা জেলার সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত, এবং তিব্বতে এর নাম হচ্ছে চমলাংমু, যার কথার অর্থ হচ্ছে বিশ্বমাতা। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা হচ্ছে 8848 মিটার, ঠিক আছে। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিল, এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রী পাল 1984 সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল। তিব্বতের নাম কি? চমলাংমু, বা বিশ্বের মা বা বিশ্বমাতা বলা হয়, বা গডেস মাদার অফ দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্টের বর্তমানে উচ্চতা হচ্ছে 8848.86 মিটার, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? তো ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় আসামে। সেকেন্ডে কোথায়? সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দুটোই ইম্পর্টেন্ট। আসামের পর দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, এবং অন্যতম আরও অন্য রাজ্যগুলোর মধ্যে কেরালা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। দার্জিলিং চা 2004 সালে জিআই ট্যাগ পেয়েছিল, বা জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স ট্যাগ পেয়েছিল। অন্যদিকে কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্যের নাম কি? কর্ণাটকা হচ্ছে কফি উৎপাদনে প্রথম, ঠিক আছে। আসাম চা হচ্ছে বিশ্ববিখ্যাত, সেই জন্য জিআই ট্যাগ পেয়েছিল হচ্ছে 2004 সালে, এবং কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটকার
চিকমাগালুরু এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ভারতের ইন্ডিয়ান কফি রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, নেক্সট দেখো, নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? তো নাথুলা পাস অবস্থিত হচ্ছে সিকিমে। এটি প্রাচীন সিল্ক রুটের একটি শাখা ছিল, যা ভারতের সিকিম রাজ্যকে তিব্বতের চুম্বি উপত্যকার সাথে যুক্ত করত। ঠিক আছে, এটা সিল্ক রুটের একটা পার্ট ছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এটি বন্ধ করে দেওয়া হয় এবং 2006 সালে এটিকে বাণিজ্যের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। সিকিমের আরেকটা গুরুত্বপূর্ণ পাসের নাম হচ্ছে জেলেপলা। ঠিক আছে, এবং নাথুলা পাসের উচ্চতা হচ্ছে প্রায় 4300 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে শতদ্রু বা সুতলেজ নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের সীমান্তে অবস্থিত। এটি ভারতের একটি অন্যতম বৃহত্তম বহুমুখী নদী প্রকল্প পরিকল্পনা এবং এটি ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম। এবং এই বাঁধের ফলে সৃষ্টি কৃত্রিম জলাধারটির নাম হলো গোবিন্দ সাগর ড্যাম। শিখ গুরু গোবিন্দ সিং এর নামে তৈরি হচ্ছে গোবিন্দ সাগর ড্যাম। ঠিক আছে, এবং ভাকরানাঙ্গাল বাঁধ কি করতে লাগে? সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে হচ্ছে ভাকরানাঙ্গাল ড্যাম। ঠিক আছে, নেক্সট দেখো, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? টাইগারের জন্য বা বাঘের জন্য বিখ্যাত হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক মূলত বাঘ এবং বিলুপ্ত প্রায় বারসিঙ্গারের জন্য বিখ্যাত। এটি প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত এবং বিখ্যাত ব্রিটিশ লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের জনপ্রিয় বই দ্য জঙ্গল বুক এই পটভূমিতে কানহা এবং পেঞ্চ জাতীয় উদ্যানের অরণ্যকে নিয়ে তৈরি। ঠিক আছে, কোন জেলায় অবস্থিত যদি বলে, জেলার নাম হচ্ছে মান্ডালা অ্যান্ড বালাঘাট। এই দুটো জেলা জুড়ে বিস্তৃত হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটি হচ্ছে একটি সেন্ট্রাল ইন্ডিয়ার বিখ্যাত বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল। ঠিক আছে, বারাসিঙ্গা বা সোয়াম্প ডিয়ার যেটাকে বলে, বারাসিঙ্গা বা সোয়াম্প ডিয়ার এখানকার হচ্ছে সোয়াম্প ডিয়ার এই ন্যাশনাল পার্কের ইউনিক প্রাণী। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? তো ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়কের নাম হচ্ছে 44 নম্বর জাতীয় সড়ক বা NH44। NH44 হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক। এর পূর্বে নাম কি ছিল? NH7। এটি জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো এখানে কোথা দিয়ে স্টার্ট হয়? শ্রীনগর থেকে স্টার্ট হয়, কোথা পর্যন্ত যায়? কন্যাকুমারী পর্যন্ত। এর লেন্থ হচ্ছে 3745 মিটার, 3745 মিটার, এবং যা ভারতের 11টি রাজ্যকে স্পর্শ করে। ঠিক আছে, এর আগে নাম কি ছিল? NH7। ঠিক আছে, এবং এখন কোথায় গিয়ে শেষ হচ্ছে? কন্যাকুমারীতে। এখন নাম হচ্ছে NH44। নেক্সট কোশ্চেন দেখো, যদি তোমাকে আরেকটা জিনিস দেখে নাও, যদি বলে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ের নাম কি, তখন আনসার হবে NH18। সরি, NH18 হচ্ছে NH118 হচ্ছে ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ে 118। হ্যাঁ, এর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 5 কিলোমিটার। এটি হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে পটমাদা পর্যন্ত বিস্তৃত। NH118। নেক্সট দেখো, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? ভারতের পূর্বতম বিন্দুর নাম হচ্ছে কিবিথু। কিবিথু কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। ঠিক আছে, ভারত চীন বর্ডারে অবস্থিত হচ্ছে কিবিথু। এটি ভারতের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ সীমা অঞ্চল। এটি অরুণাচলের অঞ্জাও জেলায় অবস্থিত। ডিস্ট্রিক্টের নাম কি? অঞ্জাও। এটা চীন ভারত সীমান্তের খুব কাছে
এবং ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা ফল। কোথায় অবস্থিত? লাদাখে। উত্তরতম হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল কোথায় অবস্থিত? লাদাখে। পূর্বতম আমরা কি দেখলাম? কিবিথু। কিবিথু কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। এবং পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহারমোতা। গুহারমোতা এটি কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটে। এর আরেক নাম হচ্ছে স্যার ক্রিক। স্যার ক্রিক। এবং দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী এটা হচ্ছে মূল ভূখণ্ডের মধ্যে যদি বলে তখন হচ্ছে কন্যাকুমারী, এবং ওভারঅল বললে হচ্ছে উত্তর হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট অবস্থিত হচ্ছে আন্দামান নিকোবরে, এবং কন্যাকুমারী অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ু হচ্ছে যদি মূল ভূখণ্ড বলে তখন, মূল ভূখণ্ড বললে তামিলনাড়ু, এবং ওভারঅল বললে আনসার হবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট দেখো, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের উল্লেখ আছে পার্ট 3-তে। পার্ট 3-তে বা তৃতীয় অংশে। পার্ট 3-তে বা তৃতীয় অংশে ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত আছে। এবার ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট নেওয়া হয়েছে আমাদের ইউএসএর থেকে বা আমেরিকার থেকে, হচ্ছে আমরা ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা কপি করেছিলাম। ঠিক আছে। এবং কত নম্বর আর্টিকেল যদি বলে, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত আছে। 12 থেকে 35। এবং যদি বলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা, তাহলে এখন অ্যান্সার হবে 6টা। বর্তমানে 6টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। অ্যাকচুয়ালি কটা ছিল? অ্যাকচুয়ালি বা অরিজিনালি ছিল হচ্ছে 7টা। অরিজিনালি 7টা। সেখান থেকে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 7 নম্বর যেটা ছিল রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারের আইন, সেটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে কি করে দেওয়া হয়? ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে এটাকে একটা লিগ্যাল রাইট বা আইনগত অধিকার করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978-এ এটা করা হয়েছিল। তার ফলে বর্তমানে সম্পত্তির অধিকারকে যদি বাদ দেওয়া হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6খানা। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং এটাকেই ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা বলা হয়। এইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং প্লে লিস্টে এরকম 50টা করে কোশ্চেনের অলরেডি 14খানা পার্ট অ্যাভেলেবেল আছে, যাতে 700+ কোশ্চেন্স কভার করা আছে। তোমরা প্লিজ প্লে লিস্টটা একবার তোমাদের এক্সামের আগে পুরোটা দেখে নিও। নেক্সট দেখো, যদি এই 6টা কি কি মৌলিক অধিকার জিজ্ঞেস করে, নামগুলো একবার শুনে নাও। 6টা মৌলিক অধিকার হচ্ছে, নাম্বার 1 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। নাম্বার 2 হচ্ছে স্বাধীনতার অধিকার বা হচ্ছে রাইট টু ফ্রিডম। থার্ড বলা হয় শোষণের বিরুদ্ধে অধিকার, মানে হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। ফোর্থ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রিলিজিয়ন। ঠিক আছে। ফিফথ হচ্ছে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, মানে হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এবং সিক্সথ হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, মানে হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য আছে? এখানে বলছে মৌলিক কর্তব্য, আগেরটা আমরা দেখলাম মৌলিক অধিকার। তো ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য আছে? তো এর উত্তর হচ্ছে 11টা। বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা। ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা। এবং আমরা ফান্ডামেন্টাল রাইটস কতগুলো দেখলাম? রাইটস আছে 6টা, এবং ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা। ঠিক আছে। মূল সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিসের কোনো কনসেপ্ট ছিল না। ঠিক আছে। এটা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর অনুকরণে 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সর্দার শরণ সিং কমিটি, এটা ইম্পর্ট্যান্ট, শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে। এবং
এই আর্টিকেল নাম্বার 51A ধারায় 10টি কর্তব্য যুক্ত করা হয় এবং 2002 সালে 86 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 11th যেটা প্রথমে 10টা অ্যাড করা হয়েছিল কোথায়, আর্টিকেল নাম্বার 51A-তে। 51A-তে আর্টিকেল নাম্বার 51A-তে এটা অ্যাড করা হয়েছিল এবং 2002 সালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আরও একটা অ্যাড করা হয় যার নাম হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকারটাকে পরে অ্যাড করা হয়েছিল। তো আমাদের যদি ফান্ডামেন্টাল ডিউটিস বলে তখন আনসার হবে 11টা এবং ফান্ডামেন্টাল রাইটস বলে তখন আনসার হবে 7টা। 6টা ফান্ডামেন্টাল রাইটস প্রথমে ছিল 7টা, পরে একটা কমিয়ে 6টা করা হয় এবং ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে ছিল 11টা, এই 10টা, তারপরে একটা বাড়িয়ে 11টা করা হয়। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি কত নম্বর ধারায় বলা আছে? তো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা বা অপসারণ করার ক্ষমতা বা পদ্ধতি বর্ণিত আছে 61th আর্টিকেলে। তো আর্টিকেল নাম্বার 61-এ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টের বর্ণনা রয়েছে। ঠিক আছে, এবার ইমপিচমেন্ট কখন হতে পারে? রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সেটা সংসদের যে কোনো কক্ষে আনা যেতে পারে, সংসদের যে কোনো কক্ষে আনা যেতে পারে। ঠিক আছে, এবং ইমপিচমেন্ট কেন করা যেতে পারে? একমাত্র সংবিধান ভঙ্গের জন্য, সংবিধান ভঙ্গের অভিযোগে সংসদের যে কোনো কক্ষে রাষ্ট্রপতি অপসারণের প্রস্তাব উত্থাপন করা যায়। ঠিক আছে, এই প্রস্তাবটি পাশ হতে গেলে সংসদের উভয় কক্ষের মোট সদস্যের 2/3 মেজরিটির দরকার পড়ে। ঠিক আছে, এবং আমাদের রাষ্ট্রপতি যে পদ সেটা আর্টিকেলে এই কনস্টিটিউশনে কোথায় বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 52-তে। ইমপিচমেন্ট বর্ণিত আছে আর্টিকেল নাম্বার 61-এ। ঠিক আছে, এবং এই প্রক্রিয়া কীরকম? লোকসভা বা রাজ্যসভায় এই অভিযোগ আনতে হয়, মোট সদস্যের 1/4 অংশ স্বাক্ষর করতে হয় এবং 14 দিন আগে নোটিশ দিতে হয়। সংসদের 2/3 মেজরিটিতে এটি পাস হয় এবং অন্য যে কোনো কক্ষ এটিকে তদন্ত করে অনুমোদন দেয়। এটা হচ্ছে প্রসেসটা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হয়? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হয়? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে, তার চেয়ারম্যান হচ্ছে বিরোধী দলনেতা। সবসময় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন সদস্য থাকে, যার মধ্যে 15 জন কোথা থেকে আসে? লোকসভা থেকে, এবং 7 জন আসে হচ্ছে রাজ্যসভা থেকে। 15 জন আসে লোকসভা থেকে, 7 জন আসে রাজ্যসভা থেকে। ঠিক আছে, এবং এটি ভারতের ক্যাগের রিপোর্টগুলি পরীক্ষা করে। এটিকে এস্টিমেটস কমিটি বা অনুমান কমিটি যমজ বোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, এর চেয়ারম্যান হচ্ছে বিরোধী দলনেতা। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছে বিরোধী দলনেতা। এটি সরকারের ব্যয়ের হিসাব নিকাশ পরীক্ষা করে এবং সিএজির রিপোর্ট পর্যালোচনা করে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনকে কে গঠন করে? তো অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনকে গঠন করে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের আর্টিকেল নাম্বার 280 দ্বারা ফাইন্যান্স কমিশনের গঠন করে। প্রতি 5 বছর অন্তর কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের নীতি নির্ধারণের জন্য এটি গঠিত হয়। ভারতের প্রথম অর্থ কমিশনারের নাম ছিল হচ্ছে কেসি নিয়োগী ছিল হচ্ছে ভারতের ফার্স্ট ফাইন্যান্স কমিশনার। এবং ভারতের বর্তমান বা 16th ফাইন্যান্স কমিশনের নাম হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া হচ্ছে আমাদের বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান। নেক্সট দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর আছে। ঠিক আছে, প্রথমটাকে বলা হয় গ্রাম সভা, দ্বিতীয়টি হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়টির নাম হচ্ছে জেলা পরিষদ। এই 3টি স্তরে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা তৈরি। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কে তৈরি করেছিল? 1957 সালে
বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে গ্রাম, ব্লক ও জেলা স্তরে এই ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করা হয়েছিল এবং 1992 সালে 73 নম্বর আর্টিকেল দ্বারা 73 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটি একাদশ তহসিলে বা 11th শিডিউলে অ্যাড করে সাংবিধানিক মর্যাদা পেয়েছিল। ঠিক আছে, ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানের নাগৌরে 1959-এ পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। এরপর এটাকে কনস্টিটিউশনালাইজেশন করা হয়েছিল 1992-এ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। কোন কমিটি দ্বারা? বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটির দ্বারা এটি তৈরি হয়েছিল। ঠিক আছে, এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে, যেমন 73rd-এ এটা হলো, 74th-এ আমরা কি করেছিলাম? 74th হয়েছিল মিউনিসিপ্যালিটি ব্যবস্থা তৈরি করা হয়েছিল 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। নেক্সট দেখো, নীতি আয়োগের প্রথম সিইও কে ছিলেন? এবার নীতি আয়োগটা কি? নীতি আয়োগের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের পুরো কথা। নীতি আয়োগ কার জায়গায় এসছে? আগে ছিল আমাদের প্ল্যানিং কমিশন, মানে পরিকল্পনা নীতি যে ঠিক করতো তাকে বলা হতো প্ল্যানিং কমিশন। তার জায়গায় এসছে হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ কবে এসছে? 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ আমাদের অ্যাপ্লিকেট হয়েছিল। ঠিক আছে, এটি একটি অসাংবিধানিক সংস্থা এবং এটি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বা পরামর্শদাতা সংস্থা। নীতি আয়োগের ফার্স্ট চেয়ারম্যান ছিল হচ্ছে সিন্ধুশ্রী খুল্লার এবং পদাধিকার বলে চেয়ারপারসন হয় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভাইস চেয়ারপারসনকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং সিইও ছিল হচ্ছে ফার্স্ট সিন্ধুশ্রী খুল্লার। ঠিক আছে, এবং প্রথম ভাইস চেয়ারম্যান ছিল হচ্ছে অরবিন্দ পানাগারিয়া, ইনি ছিল হচ্ছে ফার্স্ট ভাইস চেয়ারম্যান। এবং কারেন্ট যদি সিইও বলে, নীতি আয়োগের কারেন্ট সিইওর নাম হচ্ছে বিভিআর সুব্রামনিয়াম। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি? তো ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। 1955 সালে এসবিআইয়ের আগে নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং এর নাম 1955 সালে চেঞ্জ করে কি করা হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা 3টি প্রেসিডেন্সি ব্যাংক মিলে 1921 সালে তৈরি করা হয়েছিল এবং গোরওয়ালা কমিটির সুপারিশে এটি ন্যাশনালাইজ করে এসবিআই নাম ধারণ করে। এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ের নারিমান পয়েন্টে অবস্থিত। এসবিআই হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ের নারিমান পয়েন্টে অবস্থিত। এবং ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, নেক্সট দেখো, বুল ও বিয়ার এই শব্দ দুটি কিসের সাথে যুক্ত? বুল ও বিয়ার এই দুটো শব্দ স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে যুক্ত। বুল বলতে কি বোঝায়? যখন কোনো জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়, মানে দাম বাড়ে, সেটাকে বলা হয় বুল ট্রেন্ড বা বুল প্রবণতা। এবং কোনো জিনিসের দাম যখন স্টকের দাম নিচের দিকে যায় তখন তাকে বলা হয় বিয়ার ট্রেন্ড বা বিয়ার প্রবণতা। ঠিক আছে, ভারতে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ ভারতের এবং এশিয়ারও। ঠিক আছে, প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের নাম হচ্ছে সেন্সেক্স, যা 30টি কোম্পানি দ্বারা তৈরি হয় এবং এনএসির বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার দুজনেরই হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এনএসি হচ্ছে আমাদের সবচেয়ে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। এর ইন্ডেক্সের নাম হচ্ছে নিফটি, NIFTY, নিফটি,
এতে ভারতের 50টি সবচেয়ে বড় কোম্পানিকে নেওয়া হয়। নিফটি ভ্যালু ক্যালকুলেট করতে 50টি সবচেয়ে বড় কোম্পানিকে নেওয়া হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছিল 1875 সালে। এবং ভারতের স্টক মার্কেটকে রেগুলেট কে করে, মানে নিয়ন্ত্রণ কে করে? ভারতের স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেবি। সেবির পুরো কথা হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি 1992 সালে তৈরি করা হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1992 সালে তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল? তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, যেটা 1974 থেকে 1978-এর মধ্যে চলেছিল, সেই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গরিবি হাটাও পরিকল্পনার এই গরিবি হাটাও স্লোগান দিয়েছিল হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিল। ঠিক আছে, গরিবি হাটাওকে ইংরেজিতে বলা হয় ইরাডিকেট পভার্টি। ঠিক আছে, এবং এই ধারণা দিয়েছিল হচ্ছে ডিপি ধর। মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা সরকার যখন ক্ষমতায় আসে, এটি 1 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। এটা 1979 পর্যন্ত চলা উচিত ছিল। 1974 থেকে 5 বছর 1979 পর্যন্ত চলা উচিত ছিল। কিন্তু 1978-এ যখন জনতা দল ক্ষমতায় আসে, এটি 1 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এটা কোনো অফিসিয়াল স্লোগান ছিল না, এটা ছিল এক রকমের রাজনৈতিক স্লোগান। ঠিক আছে, এর মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো এর রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। স্কারভি রোগে কি হয়? দাঁতের মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এটি মূলত টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি এবং পেয়ারাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি একরকম হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, এবং তাপ প্রয়োগে রান্না করলে এটি সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবং ধরো ভিটামিন এর অভাবে হয় হচ্ছে রাতকানা রোগ। রাতকানা রোগ হয় হচ্ছে ভিটামিন এর অভাবে। ভিটামিন B1 এর অভাবে হয় হচ্ছে বেরি রোগ। এবং ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেট রোগ। শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট দেখো, আরবিসি বা লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? আরবিসি বা লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। আরবিসির বৈজ্ঞানিক নাম কি হচ্ছে? আরবিসির বৈজ্ঞানিক নাম হচ্ছে এরিথ্রোসাইট। এটি স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ব্যতিক্রম কি? উট এবং লামা। এটি কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায় তৈরি হয় এবং প্লীহাতে 120 দিন পর গিয়ে ধ্বংস হয়। সেই জন্য প্লীহাকে আরবিসির কবরস্থানও বলা হয়। আরবিসির গড় আয়ু কতদিন? 120 দিন। ঠিক আছে, আরবিসির প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে রক্তে অক্সিজেন পরিবহন করা। এই হচ্ছে আরবিসির মেইন কাজ। ঠিক আছে, নেক্সট দেখো, এলপিজি গ্যাস লিক করলে যে গন্ধ বের হয় তা কিসের কারণে হয়? এলপিজি গ্যাস লিক করলে যে গন্ধ বের হয় ইথাইল মারক্যাপটানের প্রভাবে। এলপিজির পুরো কথা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যাতে কি কি থাকে? মেইনলি হচ্ছে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে বিউটেন, একটা হচ্ছে প্রোপেন। ঠিক আছে, যা প্রাকৃতিকভাবে বর্ণহীন এবং গন্ধহীন, কিন্তু গ্যাস লিক করলে সহজে বোঝা যায় এবং দুর্ঘটনা এড়ানো যায়। এর জন্য সুরক্ষামূলকভাবে ইথাইল মারক্যাপটান যোগ করা হয়। এটি কি তীব্র গন্ধযুক্ত একটি সালফার যৌগ। ঠিক আছে, এলপিজি গ্যাস জেনারেলি নিজের প্রপার্টিতে গন্ধ বর্ণহীন, কিন্তু এতে ইথাইল মারক্যাপটান যোগ করা হয় যাতে তীব্র দুর্গন্ধ বেরোয় এবং লিক করলে যাতে মানুষ জানতে পারে। সেই জন্য ইথাইল মারক্যাপটান এলপিজিতে অ্যাড করা হয়। নেক্সট দেখো, মহাকাশে শব্দের বেগ কত? মহাকাশে শব্দের বেগ হচ্ছে 0, কারণ কোনো মাধ্যম নেই। শব্দ যত কঠিন হয় মাধ্যম,
তত স্পিডে ট্রাভেল করে, এবং যত মাধ্যম যত থাকে না বা মাধ্যম যত পাতলা হয় তত স্লোলি ট্রাভেল করে। ঠিক আছে, মাধ্যম যত সলিড হবে তত শব্দ স্পিডে ট্রাভেল করবে আরও। ঠিক আছে, সেই জন্য শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে এবং সবচেয়ে কম হচ্ছে গ্যাসে। কিন্তু মহাকাশ যেহেতু শূন্য, মহাকাশের যেহেতু কোনো মাধ্যম নেই, সেজন্য মহাকাশের শব্দের গতিবেগ শূন্য। ঠিক আছে, শব্দ হলো একটি অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ বা লঙ্গিটিউডনাল মেকানিক্যাল ওয়েভ। এই শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমে যেমন কঠিন, তরল বা গ্যাসীয়র প্রয়োজন হয়। ঠিক আছে, মহাকাশে যেহেতু শূন্য থাকে সেই জন্য শব্দ ছড়াতে পারে না। বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, আর কঠিন মাধ্যমে বা ইস্পাতে এর বেগ হচ্ছে সবচেয়ে বেশি। জলে হচ্ছে শব্দের গতিবেগ 1480 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বায়ুতে দেওয়া আছে, জলে দেওয়া আছে, এটা হচ্ছে জলের গতিবেগ, এবং এটা হচ্ছে জলের গতিবেগ, এবং এবং কঠিনে শব্দের গতিবেগ হয়ে যায় প্রায় 5000 মিটার পার সেকেন্ড। স্টিল বা ইস্পাতে শব্দের গতিবেগ হয়ে যায় 5000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, বৃষ্টির জল গোলাকার হয় কেন? বৃষ্টির জল গোলাকার হয় জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশনের কারণে। ঠিক আছে, পৃষ্ঠটানের ধর্মের কারণে তরল পদার্থ সর্বদা তার মুক্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখার চেষ্টা করে, এবং নির্দিষ্ট আয়তনের জন্য গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়। তাই একই কারণে তেল ফেললে তা ছড়িয়ে পড়ে এবং ল্যাম্পের সলতে বেয়ে তেল ওপরে ওঠে। ঠিক আছে, তেল ফেললেও তা ছড়িয়ে যায় এবং ল্যাম্পের সলতে বেয়ে তেল ওপরে ওঠে। এগুলো হচ্ছে জলের পৃষ্ঠটানের কারণেই হয়। ঠিক আছে, নেক্সট দেখো, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? আপেলে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, এবং লেবুতে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। দই বা দুধে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দই বা দুধে কি পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড। এবং পিঁপড়ে বা মৌমাছির হুলে পাওয়া যায় হচ্ছে ফর্মিক বা মিথানাইক অ্যাসিড, এবং আঙুরে পাওয়া যায়, তেঁতুল আর আঙুরে টার্টারিক অ্যাসিড। এগুলো সব কটাই ইম্পর্টেন্ট। আপেলে পাওয়া যায় হচ্ছে ম্যালিক অ্যাসিড। নেক্সট দেখো, মানবদেহের সবচেয়ে বড় পেশি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় পেশি মাসল হচ্ছে, সবচেয়ে বড় মাসল বা সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটি নিতম্বের পেশি, যা আমাদের দাঁড়াতে সাহায্য করে। ঠিক আছে, মানবদেহের সবচেয়ে ছোট পেশি যদি বলে তার নাম হচ্ছে স্টেপিকডিয়াস। আর সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে চোয়ালের পেশি, যাকে বলা হয় ম্যাসেস্টার। এবং মানবদেহে প্রায় 206টি হাড় থাকে এবং 639টি পেশি থাকে। ঠিক আছে, সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবং মানবদেহের সবচেয়ে বড় যদি গ্রন্থি বলে, সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। যকৃৎ। এবং সবচেয়ে বড় যদি অন্তঃস্রাবী গ্রন্থি বলে, তার উত্তর হচ্ছে থাইরয়েড। থাইরয়েড। নেক্সট দেখো, বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স মাপার একক কি? বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স এর মাপার একক হচ্ছে ওহম। OHM। ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স মাপার একক। ওহমের সূত্র অনুযায়ী বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের অনুপাতই হলো রোধ। V = IR। এখানে V কি? V হচ্ছে বিভব প্রভেদ এবং I হচ্ছে তড়িৎ প্রবাহ, আরটা কি? রেজিস্ট্যান্স। এই যখন R = তাহলে কি হয়ে যাবে? V/I। তো এই দুজনের অনুপাতই হচ্ছে R বা রেজিস্ট্যান্স। রোধ পরিমাপ করার জন্য ওহম মিটার ইউজ করা হয়। ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধের একক এবং পরিমাপ করার জন্য ওহম মিটার ইউজ করা হয়। ঠিক আছে, এবং ইলেকট্রিক কারেন্ট যদি বলে, ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহ, ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। ঠিক আছে,
রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার এবং সব ধাতুর মধ্যে রূপো বা সিলভার হলো তড়িৎ ও তাপের সর্বোত্তম সুপরিবাহী। ঠিক আছে, সেজন্য রূপো বা সিলভার হচ্ছে তড়িৎ এবং তাপের সর্বোত্তম সুপরিবাহী। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধানত কোন গ্যাস? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। ওজনের একক হচ্ছে, ওজনের ইউনিট হচ্ছে O3। ঠিক আছে, এবং এটি মূলত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং অ্যারোসেল স্প্রে থেকে নির্গত হয়। ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারেও ওজোন স্তর পাওয়া যায়। এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তরের কাজ কি? অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা। ওজোন স্তরের বেধ ডবসন এককে মাপা হয়। ওজোন স্তরের যে বেধ হয় মানে যে লেন্থটা হয় সেটা কিসে মাপা হয়? ডবসন একক, মানে ইউনিট হচ্ছে ডবসন। ঠিক আছে, এবং ওজোন স্তর ক্ষয়ে গেলে পৃথিবীতে কি হতে পারে? অ্যাসিড রেন হতে পারে। অ্যাসিড রেনও হতে পারে। নেক্সট দেখো, কোষের আবিষ্কারক কে? কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছিল। তার মাইক্রোস্কোপে কর্কের টুকরো পরীক্ষা করে তিনি মৃত কোষ আবিষ্কার করেছিল এবং সজীব কোষ ফার্স্ট আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক। যদি মৃত কোষ বলে বা নর্মাল কোষ বলে তাহলে তার উত্তর হবে রবার্ট হুক। এবং যদি সজীব কোষ বলে, সজীব কোষ আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, এবং তার বিখ্যাত বই মানে রবার্ট হুকের লেখা বিখ্যাত বই মাইক্রোগ্রাফিয়াতে তিনি এর উল্লেখ করেছিল। ঠিক আছে, কোষের একক হচ্ছে এই কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। 1665 সাল হচ্ছে উত্তর। নেক্সট দেখো, অস্কারে মনোনীত ভারতের প্রথম ছবি কোনটি? অস্কারে মনোনীত প্রথম ভারতীয় ছবি কোনটি? অস্কারে মনোনীত প্রথম ভারতীয় ছবির নাম হচ্ছে মাদার ইন্ডিয়া। 1957 সালে মাদার ইন্ডিয়া অস্কারের জন্য নমিনেটেড হয়। এর পরিচালকের নাম ছিল হচ্ছে মেহবুব খান। মেহবুব খান। ঠিক আছে, এবং কোন বিভাগে নিয়মিত হয়েছিল? বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে নমনীত হয়েছিল মাদার ইন্ডিয়া। ঠিক আছে, 1958 সালে এটি অস্কারের জন্য মনোনীত হয়, কিন্তু এটি অস্কার জিততে না পারলেও কিন্তু এটা হচ্ছে প্রথম ভারতীয় ছবি যেটা নমিনেটেড হয়েছিল, সেই জন্য বিখ্যাত। ঠিক আছে, এবং এইগুলোই লেখা আছে দেখো। হ্যাঁ, প্রথম ভারতীয় হিসাবে অস্কার যে জিতেছিল তার নাম ছিল ভানু আথাইয়া। 1930 সালে গান্ধী সিনেমার জন্য, সিনেমার নামই ছিল গান্ধী, গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য প্রথম ভানু আথাইয়া অস্কার জিতেছিল। ভানু আথাইয়া 1983। এবং এরপরে 1992 সালে সত্যজিৎ রায়কেও অস্কার দেওয়া হয়েছিল। সত্যজিৎ রায় কি জন্য অস্কার পেয়েছিল? অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিল হচ্ছে সত্যজিৎ রায় 1992 সালে। নেক্সট কোশ্চেন দেখো, দালাই লামার বর্তমান বাসস্থান কোথায়? তো দালাই লামার বর্তমান বাসস্থান হচ্ছে ধর্মশালা বা হিমাচল প্রদেশে। তিনি তিব্বতের একটি আধ্যাত্মিক রাজনৈতিক নেতা। 1959 সালে চীনের তিব্বত দখলের পর তিনি তার অনুগামীদের নিয়ে ভারতে আশ্রয় নেয়। ধর্মশালাকে অনেক সময় ভারতের ক্ষুদ্র লাসা বা লিটল লাসা বলা হয়। ভারতের বর্তমান 14তম দলাই লামা হচ্ছে, দলাই লামা একটা পোস্টের নাম, হ্যাঁ, তো 14তম দলাই লামার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। ঠিক আছে, তো দলাই লামার বর্তমান বাসস্থান হচ্ছে ধর্মশালা, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি। তিনি 1972 সালের আইপিএস অফিসার ছিলেন। ঠিক আছে, তার অসামান্য কাজের জন্য
তাকে র্যামন ম্যাগসেসাই পুরস্কারও সম্মানিত করা হয়েছিল, যাকে র্যামন ম্যাগসেসাই পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হয়, এশিয়াস নোবেল বলা হয়। ঠিক আছে, পরবর্তীতে তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন এবং তিনি ভারতের প্রথম আইপিএস অফিসার ছিল হচ্ছে কিরণ বেদি। এবং যদি বলে ভারতের প্রথম মহিলা আইএস অফিসার হচ্ছে, তখন উত্তর হচ্ছে আন্না রাজাম মালহোত্রা। আন্না রাজাম মালহোত্রা ছিল প্রথম মহিলা ফার্স্ট ফিমেল আইএস অফিসার, এবং ফার্স্ট ফিমেল আইপিএস অফিসার ছিল হচ্ছে কিরণ বেদি। ঠিক আছে, এবং কিরণ বেদি আর একটা কারণে বিখ্যাত, তিনি তিহার জেলের সংস্কারের জন্য তিনি বিখ্যাত। তিহার জেল সংস্কারের জন্য তিনি বিখ্যাত। নেক্সট দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে, এটি কার আত্মজীবনী? প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী, এবং সচিন তেন্ডুলকরের সাথে কো রাইট করেছিল হচ্ছে বড়িয়া মজুমদার। বড়িয়া মজুমদার এবং সচিন তেন্ডুলকর মিলে লিখেছিল, কিন্তু এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। ঠিক আছে, এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 2014 সালে প্রকাশিত হয়েছিল। এবং তিনি একমাত্র ক্রীড়াবিদ যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিল। 2014 সালে একমাত্র স্পোর্টস পার্সন সচিন তেন্ডুলকর যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? তো গুপ্ত সাম্রাজ্যের সময় 5ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত কোন বংশের রাজা ছিল? গুপ্ত বংশের রাজা ছিল। ঠিক আছে, কোথায় প্রতিষ্ঠা করেছিল? বিহারে। ঠিক আছে, এখানে কি হতো? এখানে প্রধানত বৌদ্ধ শিক্ষা দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা বিহারের কোথায়? যদি বলে বিহারের মগধে। ঠিক আছে, এবং পরে বিকাশ ঘটেছিল হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসপার করেছিল হচ্ছে কোন সময়? হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধন এবং পাল রাজাদের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসপারাস করেছিল। এবং বিখ্যাত শিক্ষার্থীদের যদি বলে নাম, তখন হবে হিউয়েন সাং ছিল একজন বিখ্যাত শিক্ষার্থী। ঠিক আছে, হিউয়েন সাং। এবং ভবিষ্যতে 1193 সালে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খলজি এটি পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করেছিলেন। ঠিক আছে, 1193-তে বখতিয়ার খলজি এটা ধ্বংস করে দিয়েছিল। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে রাষ্ট্রপুঞ্জ দিবস বা ইউএন ডে কবে পালিত হয়? রাষ্ট্রপুঞ্জ দিবস বা ইউএন ডে পালিত হয় হচ্ছে 24শে অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি বজায় রাখার উদ্দেশ্যে 1945 সালের 24শে অক্টোবর জাতিপুঞ্জ বা ইউএনও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছিল। ঠিক আছে, ইউএনওর হেডকোয়ার্টার কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউএসএতে ইউএনওর হেডকোয়ার্টার অবস্থিত। এতে বর্তমানে দেশের সংখ্যা হচ্ছে 193। ঠিক আছে, এবং এটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জ দিবস পালিত হয় হচ্ছে 24শে অক্টোবর। এবং অক্টোবর মাসে আরেকটা ইম্পর্টেন্ট ডে হচ্ছে 31 অক্টোবর। 31 অক্টোবর আমরা সেলিব্রেট করি ন্যাশনাল ইউনিটি ডে। আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন হিসাবে পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। নেক্সট দেখো, নোবেল শান্তি পুরস্কার কোথায় দেওয়া হয়? নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অসলো, নরওয়েতে। ঠিক আছে, নোবেলের 6টি বিভাগের মধ্যে এটি একমাত্র পুরস্কার যা নরওয়ের রাজধানী অসলো থেকে দেওয়া হয়। বাকি যে 5টা নোবেল পুরস্কার আছে, পদার্থবিদ্যা মানে ফিজিক্স, রসায়ন মানে কেমিস্ট্রি, চিকিৎসা মানে মেডিকেল, সাহিত্য মানে লিটারেচার অ্যান্ড অর্থনীতি মানে ইকোনমিক্স, এই 5টা প্লাস পিস, এই 6 রকম নোবেল প্রাইজ হয়। এই 6টার মধ্যে এই 5টা, বাকি 5টা দেওয়া হয় অ্যালফ্রেড নোবেলের নিজের দেশ সুইডেনের স্টকহোম থেকে। এবং মাদার টেরেসা প্রথম ভারতীয় নাগরিক হিসাবে এই পুরস্কার পান হচ্ছে 1979 সালে। ঠিক আছে, নোবেল শান্তি পুরস্কার প্রথম পেয়েছিল হচ্ছে মাদার টেরেসা। যদি বলে ওভারঅল নোবেল ফার্স্ট পেয়েছিল, তখন আনসার হবে রবীন্দ্রনাথ টেগর। সেকেন্ড পেয়েছিল হচ্ছে ডক্টর CV রমন।
সিভি রামান। রামান এফেক্টের জন্য ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল। এবং রবীন্দ্রনাথ টেগর গীতাঞ্জলি লেখার জন্য লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, কে প্রদান করে? নোবেল পুরস্কার প্রদান করে হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নেক্সট দেখো, বলছে ইয়েন কোন দেশের মুদ্রা? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, ইয়েন। ঠিক আছে, জাপানকে আরও কি বলা হয়? সূর্যোদয়ের দেশ বা ল্যান্ড অফ রাইজিং সানও বলা হয়। জাপানের ক্যাপিটালের নাম হচ্ছে কি? টোকিও হচ্ছে বিশ্বের অন্যতম জনবহুল শহর। জাপান সংসদের নাম হচ্ছে ডায়েট, DIET। ঠিক আছে, এবং হোক্কাইডো, হনশু, শিকুকু এবং কিউশু এই 4টি প্রধান দ্বীপ নিয়ে জাপান তৈরি। জাপানের ন্যাশনাল স্পোর্ট হচ্ছে সুমো কুস্তি। ঠিক আছে, এগুলোও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দাবা খেলার উৎপত্তি হয়েছিল কোন দেশে? দাবা খেলার উৎপত্তি হয়েছিল ভারতে হয়েছিল দাবা খেলার উৎপত্তি। প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের সময় এই খেলাটি উৎপত্তি হয়। এটি চতুরঙ্গ নামে পরিচিত ছিল এবং দাবার বোর্ডে 64টি সাদা কালো বর্গক্ষেত্র ঘর থাকে। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছে বিশ্বনাথন আনন্দ। এবং বর্তমানে রিসেন্টলি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম হচ্ছে ডি গুকেশ। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালিত হয়? বিশ্ব জল দিবস পালিত হয় হচ্ছে 22শে মার্চ। পৃথিবীতে পানযোগ্য স্বাদু জলের পরিমাণ হচ্ছে মাত্র 2.5%। এবং জলের গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা রক্ষা করতে ইউএন বা রাষ্ট্রপুঞ্জ 1993 সাল থেকে 22শে মার্চ এই দিনটাকে ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবে পালিত করে। এবং আরও ইম্পর্টেন্ট দুটো ডে দেখে নাও, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় হচ্ছে 5ই জুন। এবং বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় হচ্ছে 22শে এপ্রিল। ঠিক আছে, এবং 22শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে বা বিশ্ব জল দিবস। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 50টা কোশ্চেন্স। 701 থেকে 750 পর্যন্ত এই কোশ্চেন্সগুলো আমরা কভার করলাম। এবং 1 থেকে 700 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন্স আমরা পার্ট 14 পর্যন্ত, পার্ট 1 থেকে পার্ট 14-এর মধ্যে কভার করেছি, যার ভিডিওগুলো তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, পার্ট 1 থেকে পার্ট 14 অলরেডি চ্যানেলে প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি না দেখে থাকো একবার দেখে নিও। পরীক্ষার আগে এই ভিডিওগুলো রিভিশন দিয়ে যেও, এখান থেকে অনেক কোশ্চেন্স পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।